এখনো শেষ হয়নি তো, বাকি আছে। রাস্তায় যাইবেন, কি করে খাইবেন? আপনারা তো আবার কিছু করতে পারেন। আপনাদের লগে একটা ব্যবস্থা রাখছি। নেন, এই যে ভিক্ষা থালটা দিলা, সুন্দর করে ভিক্ষা বেড়া ঠিক নাই। আচ্ছা, একটু ভাবুন তো, মানুষ যখন ক্ষমতার মাথায় চড়ে বসে তখন সে ভুলে যায় যে পৃথিবীটা আসলে গোল। আজকে যে জায়গা থেকে অন্যকে লাথি মেরে ফেলে দিচ্ছে, একদিন সে নিজেও ঠিক সেই জায়গাটায় গিয়ে দাঁড়াবে। আর তখন লাথি মারার মানুষের অভাব হবে না, কারণ দুনিয়াটা সেভাবেই তৈরি। দুনিয়া কাউকে ছেড়ে কথা বলে না। যে যা করে তার ফলটা একদিন না একদিন তার সামনেই এসে পড়ে। আর এই সত্যটাই গরিব ঘরের রাজপুত্র নাটকের এই পর্বে এত জোরালোভাবে দেখানো হয়েছে যে স্ক্রিনের সামনে বসে বারবার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আসুন আজকে সেই গল্পটাই বলি, কিন্তু তার আগে বলুন তো, আপনারা কি কখনো নিজের জীবনে এমন কাউকে দেখেছেন যে অন্যকে ভিক্ষার থালি দিয়ে রাস্তায় পাঠিয়েছিল আর শেষে নিজেই সেই থালিটা হাতে নিতে বাধ্য হয়েছে? যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান, আর যদি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখুন। কারণ গরিব ঘরের রাজপুত্রের রাতুলের যে পরিণতি হয়েছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন ন্যায় বিচার মানে শুধু কোর্টের রায় না। ন্যায় বিচার মানে জীবনের সেই মুহূর্ত যখন আপনার করা প্রতিটা খারাপ কাজ হুবহু আপনার কাছেই ফিরে আসে। স্বাগতম আপনাকে আজকের এই ভিডিওতে। আমি আপনাদের প্রিয় চ্যানেলের পক্ষ থেকে গরিব ঘরের রাজপুত্রের সবচেয়ে চাঞ্চল্যকর পর্বের রিভিউ নিয়ে হাজির হয়েছি। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখনই লাইক বাটনটা দাবিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ গরিব ঘরের রাজপুত্রের প্রতিটা আপডেট সবার আগে এই চ্যানেলেই পাবেন, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। এখন আসি মূল গল্পে। রাতুল সাহেব এই পর্বে যা করেছে সেটা আসলে তার পুরো চরিত্রের চূড়ান্ত প্রকাশ। এই মানুষটা শুরু থেকেই দুই মুখো সাপের মতো ছিল। বন্ধুর কাঁধে হাত রেখে হাসতে হাসতে পিঠে ছুরি মেরেছে, প্রেমের অভিনয় করে সম্পত্তি লুটেছে, আর যখন সব নিজের মুঠোয় মনে করেছে তখন প্রকাশ্যে অহংকার দেখিয়েছে। কিন্তু রাতুল একটা জিনিস হিসেবের বাইরে রেখেছিল, সেটা হলো মেঘলা। এই মেয়েটা বাইরে থেকে যতটা নরম দেখায় ভেতরে থেকে ততটাই কঠিন। আর যখন সে ঠিক করে নেয় যে এবার হিসেব চুকাতে হবে, তখন সে থামে না। এই পর্বে মেঘলা যেভাবে ধাপে ধাপে রাতুলের প্রতিটা ঘুঁটি সরিয়েছে সেটা দেখতে দেখতে মনে হচ্ছিল একজন দাবার গ্র্যান্ড মাস্টার খেলছে। সে আগেই জানত কোথায় কোন চাল দিলে শেষে চেকমেট হবে। প্রথমে রাতুলের সাথে কোম্পানির সকল চুক্তি বাতিল করা হলো। চুক্তির 10 নম্বর শর্তে সেই ক্লজটা, যেটা রাতুল হয়তো একবারও ভালো করে পড়েনি, সেটা দিয়েই তাকে ঘেরাও করা হলো। রাতুল তখন বলছিল, দলিলে সব কিছু স্পষ্টভাবে লেখা আছে, চাইলেই কাজ ক্যান্সেল করতে পারবেন না। কিন্তু মেঘলার ম্যানেজার সাথে সাথে সেই শর্তটা পড়ে শুনিয়ে দিল। আর তখন রাতুলের মুখটা দেখার মতো হয়েছিল। সেই মুখে রাগ ছিল, অহংকার ছিল, কিন্তু তার নিচে একটা ভয়ও ছিল, যেটা সে চাইলেও লুকাতে পারছিল না। এরপরে ব্যাংকের মানুষ এলো, আর যখন জানা গেল যে শালিমা বিল্ডার্সের সাথে চুক্তি বাতিল হওয়ার 15 দিনের মধ্যে সব টাকা পরিশোধ করতে হবে এবং সেই 15 দিন শেষ হয়ে গেছে, তখন রাতুলের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার দৃশ্যটা সত্যি বুকে লাগে। শুধু এই কারণে না যে সে কষ্ট পাচ্ছে, বরং এই কারণে যে এই কষ্টটা সে নিজেই তৈরি করেছিল। মেঘলার বাড়িটা নেওয়ার দৃশ্যটা এই পর্বের সবচেয়ে নাটকীয় মুহূর্ত, যখন রাতুলের পরিবার বলছে আমরা থাকবো কোথায়, আর মেঘলা ঠান্ডা মাথায় বলছে রাস্তায়, রাস্তাটাই আপনাদের জন্য উপযুক্ত জায়গা। এই কথাটা শুনতে নিষ্ঠুর লাগে, কিন্তু মনে রাখবেন ঠিক এই কথাটাই একদিন রাতুল অনেকের পরিবারকে বলেছিল। তখন সেটা নিষ্ঠুর ছিল না কেন? কারণ ক্ষমতা যখন নিজের হাতে থাকে তখন মানুষ সব কিছুকেই ন্যায্য মনে করে, আর যখন সেই ক্ষমতা চলে যায় তখন একই কথাকে অন্যায় মনে হয়। এটাই রাতুল চরিত্রের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আর এই পর্বে মেঘলা যখন ভিক্ষার থালিটা রাতুলের হাতে দিয়ে বলল, ঠিক এমন কইরা অনেকের কাছ থেকে সব কিছু হাতাই নিছিলি, ঠিক এমন কইরা তোর কাছ থেকে আমি সব কিছু হাতাই নিছি, এই মুহূর্তে আমার চোখের সামনে ঘুরছিল অনেকের সেই দিনের কথা যখন তাকে খালি হাতে রাস্তায় বের করা হয়েছিল। আর এখন সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু এবার প্রতিপক্ষ আর প্রতিপক্ষ নেই।
কিন্তু এখানে একটা প্রশ্ন তৈরি হয়, মেঘলা কি সত্যিই জিতেছে? হ্যাঁ, প্রতিশোধ নিয়েছে, সম্পত্তি উদ্ধার করেছে, রাতুলকে রাস্তায় নামিয়েছে। কিন্তু যাকে ভালোবাসে সেই অনেক এখনো দূরে, এখনো রাগে, এখনো মেঘলার দিকে আসতে চায় না। তাহলে প্রতিশোধের এই আগুনে মেঘলা কি শুধু রাতুলকে পোড়ায়নি, নিজেকেও কিছুটা পুড়িয়েছে? এই প্রশ্নটা এই পর্ব শেষ হওয়ার পরেও মাথায় ঘুরতে থাকে। আর রাতুলের শেষ সংলাপটা, আমি তো রাতুল, এরকম শালিমা গ্রুপের মতো বড় বড় প্রজেক্ট আমি চাইলেই যে কোনো সময় চুরি মেরে নিতে পারি। এই কথাটা বলার সময় তার চোখে অহংকার ছিল ঠিকই, কিন্তু কণ্ঠে একটু কম্পন ছিল। সেই কম্পনটাই বলে দিচ্ছিল ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে। আর পরিচালক এই সূক্ষ্ম বিষয়টা যেভাবে ধরেছেন সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। কিডন্যাপের সেই রহস্য উন্মোচনের দৃশ্যটাও এই পর্বের একটা বড় হাইলাইট। যখন মেঘলা সেই লোকটাকে ধরে সত্যি কথা বের করলো এবং জানা গেল 50,000 টাকায় মেঘলাকে বিক্রি করা হয়েছিল, আর সেই দোষটা চাপানো হয়েছিল অনেকের উপর। এই মুহূর্তে মেঘলার মুখে সে বুঝতে পারছে অনেক আসলে তার শত্রু না। রাতুল সুচতুরভাবে দুজনকে আলাদা করেছে। এই উপলব্ধিটা কি এই সম্পর্ক মেরামতের পথ খুলবে? এই প্রশ্নের উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। কিন্তু তার আগে আপনাকে বলবো, এই নাটকটা শুধু বিনোদন না, এটা একটা দর্পণ। যে দর্পণে আমরা আমাদের সমাজের সেই চেহারাটা দেখতে পাই যেটা আমরা দেখতে চাই না। ক্ষমতার অপব্যবহার, বিশ্বাসঘাতকতা আর শেষে সত্যের জয়। এই তিনটে বিষয় যেভাবে একসাথে বোনা হয়েছে সেটা বাংলাদেশের নাটকের ইতিহাসে একটা মাইল ফলক। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা গরিব ঘরের রাজপুত্র দেখেন। আর কমেন্টে জানান রাতুলের এই পরিণতি কি আপনার মনে হচ্ছে যথেষ্ট, নাকি মনে হচ্ছে আরও কিছু বাকি আছে? কারণ আমার মনে হচ্ছে এই গল্পটা এখনও শেষ হয়নি। রাতুল শেষ সংলাপে যা বলে গেছে সেটা নিছক হুমকি না, সেটা পরের পর্বের ইঙ্গিত। আর সেই পর্বের রিভিউও সবার আগে এই চ্যানেলেই পাবেন। তাই এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা চাপুন, যাতে নতুন ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন পান। আচ্ছা, একটু ভাবুন তো, মানুষ যখন ক্ষমতার মাথায় চড়ে বসে তখন সে ভুলে যায় যে পৃথিবীটা আসলে গোল। আজকে যে জায়গা থেকে অন্যকে লাথি মেরে ফেলে দিচ্ছে, একদিন সে নিজেও ঠিক সেই জায়গাটায় গিয়ে দাঁড়াবে। আর তখন লাথি মারার মানুষের অভাব হবে না, কারণ দুনিয়াটা সেভাবেই তৈরি। দুনিয়া কাউকে ছেড়ে কথা বলে না। যে যা করে তার ফলটা একদিন না একদিন তার সামনেই এসে পড়ে। আর এই সত্যটাই গরিব ঘরের রাজপুত্র নাটকের এই পর্বে এত জোরালোভাবে দেখানো হয়েছে যে স্ক্রিনের সামনে বসে বারবার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আসুন আজকে সেই গল্পটাই বলি, কিন্তু তার আগে বলুন তো, আপনারা কি কখনো নিজের জীবনে এমন কাউকে দেখেছেন যে অন্যকে ভিক্ষার থালি দিয়ে রাস্তায় পাঠিয়েছিল আর শেষে নিজেই সেই থালিটা হাতে নিতে বাধ্য হয়েছে? যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান, আর যদি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখুন। কারণ গরিব ঘরের রাজপুত্রের রাতুলের যে পরিণতি হয়েছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন ন্যায় বিচার মানে শুধু কোর্টের রায় না। ন্যায় বিচার মানে জীবনের সেই মুহূর্ত যখন আপনার করা প্রতিটা খারাপ কাজ হুবহু আপনার কাছেই ফিরে আসে। স্বাগতম আপনাকে আজকের এই ভিডিওতে। আমি আপনাদের প্রিয় চ্যানেলের পক্ষ থেকে গরিব ঘরের রাজপুত্রের সবচেয়ে চাঞ্চল্যকর পর্বের রিভিউ নিয়ে হাজির হয়েছি। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখনই লাইক বাটনটা দাবিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ গরিব ঘরের রাজপুত্রের প্রতিটা আপডেট সবার আগে এই চ্যানেলেই পাবেন, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। এখন আসি মূল গল্পে। রাতুল সাহেব এই পর্বে যা করেছে সেটা আসলে তার পুরো চরিত্রের চূড়ান্ত প্রকাশ। এই মানুষটা শুরু থেকেই দুই মুখ সাপের মতো ছিল। বন্ধুর কাঁধে হাত রেখে হাসতে হাসতে পিঠে ছুরি মেরেছে, প্রেমের অভিনয় করে সম্পত্তি লুটেছে, আর যখন সব নিজের মুঠোয় মনে করেছে তখন প্রকাশ্যে অহংকার দেখিয়েছে। কিন্তু রাতুল একটা জিনিস হিসেবের বাইরে রেখেছিল, সেটা হলো মেঘলা। এই মেয়েটা বাইরে থেকে যতটা নরম দেখায় ভেতরে থেকে ততটাই কঠিন। আর যখন সে ঠিক করে নেয় যে এবার হিসেব চুকাতে হবে, তখন সে থামে না। এই পর্বে মেঘলা যেভাবে ধাপে ধাপে রাতুলের প্রতিটা ঘুঁটি সরিয়েছে সেটা দেখতে দেখতে মনে হচ্ছিল একজন দাবার গ্র্যান্ড মাস্টার খেলছে। সে আগেই জানত কোথায় কোন চাল দিলে শেষে চেকমেট হবে। প্রথমে রাতুলের সাথে কোম্পানির সকল চুক্তি বাতিল করা হলো। চুক্তির 10 নম্বর শর্তের সেই ক্লজটা, যেটা রাতুল হয়তো একবারও ভালো করে পড়েনি, সেটা দিয়েই তাকে ঘেরাও করা হলো। রাতুল তখন বলছিল, দলিলে সব কিছু স্পষ্টভাবে লেখা আছে,
চাইলেই কাজ ক্যান্সেল করতে পারবেন না। কিন্তু মেঘলার ম্যানেজার সাথে সাথে সেই শর্তটা পড়ে শুনিয়ে দিল। আর তখন রাতুলের মুখটা দেখার মতো হয়েছিল। সেই মুখে রাগ ছিল, অহংকার ছিল, কিন্তু তার নিচে একটা ভয়ও ছিল, যেটা সে চাইলেও লুকাতে পারছিল না। এরপরে ব্যাংকের মানুষ এলো, আর যখন জানা গেল যে শালিমা বিল্ডার্সের সাথে চুক্তি বাতিল হওয়ার 15 দিনের মধ্যে সব টাকা পরিশোধ করতে হবে এবং সেই 15 দিন শেষ হয়ে গেছে, তখন রাতুলের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার দৃশ্যটা সত্যিই বুকে লাগে। শুধু এই কারণে না যে সে কষ্ট পাচ্ছে, বরং এই কারণে যে এই কষ্টটা সে নিজেই তৈরি করেছিল। মেঘলার বাড়িটা নেওয়ার দৃশ্যটা এই পর্বের সবচেয়ে নাটকীয় মুহূর্ত, যখন রাতুলের পরিবার বলছে আমরা থাকবো কোথায়, আর মেঘলা ঠান্ডা মাথায় বলছে রাস্তায়, রাস্তাটাই আপনাদের জন্য উপযুক্ত জায়গা। এই কথাটা শুনতে নিষ্ঠুর লাগে, কিন্তু মনে রাখবেন ঠিক এই কথাটাই একদিন রাতুল অনেকের পরিবারকে বলেছিল। তখন সেটা নিষ্ঠুর ছিল না কেন? কারণ ক্ষমতা যখন নিজের হাতে থাকে তখন মানুষ সব কিছুকেই ন্যায্য মনে করে, আর যখন সেই ক্ষমতা চলে যায় তখন একই কথাকে অন্যায় মনে হয়। এটাই রাতুল চরিত্রের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আর এই পর্বে মেঘলা যখন ভিক্ষার থালিটা রাতুলের হাতে দিয়ে বলল, ঠিক এমন কইরা অনেকের কাছ থেকে সব কিছু হাতায় নিছিলি, ঠিক এমন কইরা তোর কাছ থেকে আমি সব কিছু হাতায় নিছি, এই মুহূর্তে আমার চোখের সামনে ঘুরছিল অনেকের সেই দিনের কথা যখন তাকে খালি হাতে রাস্তায় বের করা হয়েছিল। আর এখন সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু এবার প্রতিপক্ষ আর প্রতিপক্ষ নেই। কিন্তু এখানে একটা প্রশ্ন তৈরি হয়, মেঘলা কি সত্যিই জিতেছে? হ্যাঁ, প্রতিশোধ নিয়েছে, সম্পত্তি উদ্ধার করেছে, রাতুলকে রাস্তায় নামিয়েছে, কিন্তু যাকে ভালোবাসে সেই অনেক এখনো দূরে, এখনো রাগে, এখনো মেঘলার দিকে আসতে চায় না। তাহলে প্রতিশোধের এই আগুনে মেঘলা কি শুধু রাতুলকে পোড়ায়নি, নিজেকেও কিছুটা পুড়িয়েছে? এই প্রশ্নটা এই পর্ব শেষ হওয়ার পরেও মাথায় ঘুরতে থাকে। আর রাতুলের শেষ সংলাপটা, আমি তো রাতুল, এরকম শালিমা গ্রুপের মতো বড় বড় প্রজেক্ট আমি চাইলেই যে কোনো সময় চুরি মেরে নিতে পারি, এই কথাটা বলার সময় তার চোখে অহংকার ছিল ঠিকই, কিন্তু কণ্ঠে একটু কম্পন ছিল। সেই কম্পনটাই বলে দিচ্ছিল ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে। আর পরিচালক এই সূক্ষ্ম বিষয়টা যেভাবে ধরেছেন সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। কিডন্যাপের সেই রহস্য উন্মোচনের দৃশ্যটাও এই পর্বের একটা বড় হাইলাইট, যখন মেঘলা সেই লোকটাকে ধরে সত্যি কথা বের করলো এবং জানা গেল 50,000 টাকায় মেঘলাকে বিক্রি করা হয়েছিল, আর সেই দোষটা চাপানো হয়েছিল অনেকের উপর। এই মুহূর্তে মেঘলার মুখে সে বুঝতে পারছে অনেক আসলে তার শত্রু না, রাতুল সুচতুরভাবে দুজনকে আলাদা করেছে। এই উপলব্ধিটা কি এই সম্পর্ক মেরামতের পথ খুলবে? এই প্রশ্নের উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। কিন্তু তার আগে আপনাকে বলবো, এই নাটকটা শুধু বিনোদন না, এটা একটা দর্পণ, যে দর্পণে আমরা আমাদের সমাজের সেই চেহারাটা দেখতে পাই যেটা আমরা দেখতে চাই না। ক্ষমতার অপব্যবহার, বিশ্বাসঘাতকতা আর শেষে সত্যের জয়, এই 3টে বিষয় যেভাবে একসাথে বোনা হয়েছে সেটা বাংলাদেশের নাটকের ইতিহাসে একটা মাইল ফলক। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা গরিব ঘরের রাজপুত্র দেখেন, আর কমেন্টে জানান রাতুলের এই পরিণতি কি আপনার মনে হচ্ছে যথেষ্ট, নাকি মনে হচ্ছে আরও কিছু বাকি আছে? কারণ আমার মনে হচ্ছে এই গল্পটা এখনও শেষ হয়নি। রাতুল শেষ সংলাপে যা বলে গেছে সেটা নিছক হুমকি না, সেটা পরের পর্বের ইঙ্গিত। আর সেই পর্বের রিভিউও সবার আগে এই চ্যানেলেই পাবেন। তাই এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা চাপুন, যাতে নতুন ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন পান। আচ্ছা, একটু ভাবুন তো, মানুষ যখন ক্ষমতার মাথায় চড়ে বসে তখন সে ভুলে যায় যে পৃথিবীটা আসলে গোল। আজকে যে জায়গা থেকে অন্যকে লাথি মেরে ফেলে দিচ্ছে, একদিন সে নিজেও ঠিক সেই জায়গাটায় গিয়ে দাঁড়াবে। আর তখন লাথি মারার মানুষের অভাব হবে না, কারণ দুনিয়াটা সেভাবেই তৈরি। দুনিয়া কাউকে ছেড়ে কথা বলে না, যে যা করে তার ফলটা একদিন না একদিন তার সামনেই এসে পড়ে। আর এই সত্যটাই গরিব ঘরের রাজপুত্র নাটকের এই পর্বে এত জোরালোভাবে দেখানো হয়েছে যে স্ক্রিনের সামনে বসে বারবার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আসুন আজকে সেই গল্পটাই বলি, কিন্তু তার আগে বলুন তো, আপনারা কি কখনো নিজের জীবনে এমন কাউকে দেখেছেন যে অন্যকে ভিক্ষার থালি দিয়ে রাস্তায় পাঠিয়েছিল আর শেষে নিজেই সেই থালিটা হাতে নিতে বাধ্য হয়েছে?
যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান, আর যদি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখুন, কারণ গরিব ঘরের রাজপুত্রের রাতুলের যে পরিণতি হয়েছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন ন্যায় বিচার মানে শুধু কোর্টের রায় না। ন্যায় বিচার মানে জীবনের সেই মুহূর্ত যখন আপনার করা প্রতিটা খারাপ কাজ হুবহু আপনার কাছেই ফিরে আসে। স্বাগতম আপনাকে আজকের এই ভিডিওতে। আমি আপনাদের প্রিয় চ্যানেলের পক্ষ থেকে গরিব ঘরের রাজপুত্রের সবচেয়ে চাঞ্চল্যকর পর্বের রিভিউ নিয়ে হাজির হয়েছি, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখনই লাইক বাটনটা দাবিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ গরিব ঘরের রাজপুত্রের প্রতিটা আপডেট সবার আগে এই চ্যানেলেই পাবেন, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। এখন আসি মূল গল্পে। রাতুল সাহেব এই পর্বে যা করেছে সেটা আসলে তার পুরো চরিত্রের চূড়ান্ত প্রকাশ। এই মানুষটা শুরু থেকেই দুই মুখ সাপের মতো ছিল। বন্ধুর কাঁধে হাত রেখে হাসতে হাসতে পিঠে ছুরি মেরেছে, প্রেমের অভিনয় করে সম্পত্তি লুটেছে, আর যখন সব নিজের মুঠোয় মনে করেছে তখন প্রকাশ্যে অহংকার দেখিয়েছে। কিন্তু রাতুল একটা জিনিস হিসেবের বাইরে রেখেছিল, সেটা হলো মেঘলা। এই মেয়েটা বাইরে থেকে যতটা নরম দেখায় ভেতরে থেকে ততটাই কঠিন, আর যখন সে ঠিক করে নেয় যে এবার হিসেব চুকাতে হবে তখন সে থামে না। এই পর্বে মেঘলা যেভাবে ধাপে ধাপে রাতুলের প্রতিটা ঘুঁটি সরিয়েছে সেটা দেখতে দেখতে মনে হচ্ছিল একজন দাবার গ্র্যান্ড মাস্টার খেলছে। সে আগেই জানতো কোথায় কোন চাল দিলে শেষে চেকমেট হবে। প্রথমে রাতুলের সাথে কোম্পানির সকল চুক্তি বাতিল করা হলো। চুক্তির 10 নম্বর শর্তের সেই ক্লজটা, যেটা রাতুল হয়তো একবারও ভালো করে পড়েনি, সেটা দিয়েই তাকে ঘেরাও করা হলো। রাতুল তখন বলছিল দলিলে সবকিছু স্পষ্টভাবে লেখা আছে, চাইলেই কাজ ক্যান্সেল করতে পারবেন না। কিন্তু মেঘলার ম্যানেজার সাথে সাথে সেই শর্তটা পড়ে শুনিয়ে দিল, আর তখন রাতুলের মুখটা দেখার মতো হয়েছিল। সেই মুখে রাগ ছিল, অহংকার ছিল, কিন্তু তার নিচে একটা ভয়ও ছিল, যেটা সে চাইলেও লুকাতে পারছিল না। এরপরে ব্যাংকের মানুষ এলো, আর যখন জানা গেল যে শালিমা বিল্ডার্সের সাথে চুক্তি বাতিল হওয়ার 15 দিনের মধ্যে সব টাকা পরিশোধ করতে হবে এবং সেই 15 দিন শেষ হয়ে গেছে, তখন রাতুলের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার দৃশ্যটা সত্যি বুকে লাগে। শুধু এই কারণে না যে সে কষ্ট পাচ্ছে, বরং এই কারণে যে এই কষ্টটা সে নিজেই তৈরি করেছিল। মেঘলার বাড়িটা নেওয়ার দৃশ্যটা এই পর্বের সবচেয়ে নাটকীয় মুহূর্ত, যখন রাতুলের পরিবার বলছে আমরা থাকবো কোথায়, আর মেঘলা ঠান্ডা মাথায় বলছে রাস্তায়, রাস্তাটাই আপনাদের জন্য উপযুক্ত জায়গা। এই কথাটা শুনতে নিষ্ঠুর লাগে, কিন্তু মনে রাখবেন ঠিক এই কথাটাই একদিন রাতুল অনেকের পরিবারকে বলেছিল। তখন সেটা নিষ্ঠুর ছিল না কেন? কারণ ক্ষমতা যখন নিজের হাতে থাকে তখন মানুষ সব কিছুকেই ন্যায্য মনে করে, আর যখন সেই ক্ষমতা চলে যায় তখন একই কথাকে অন্যায় মনে হয়। এটাই রাতুল চরিত্রের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আর এই পর্বে মেঘলা যখন ভিক্ষার থালিটা রাতুলের হাতে দিয়ে বলল, ঠিক এমন কইরা অনেকের কাছ থেকে সব কিছু হাতায় নিছিলি, ঠিক এমন কইরা তোর কাছ থেকে আমি সব কিছু হাতায় নিছি, এই মুহূর্তে আমার চোখের সামনে ঘুরছিল অনেকের সেই দিনের কথা যখন তাকে খালি হাতে রাস্তায় বের করা হয়েছিল। আর এখন সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু এবার প্রতিপক্ষ আর প্রতিপক্ষ নেই। কিন্তু এখানে একটা প্রশ্ন তৈরি হয়, মেঘলা কি সত্যিই জিতেছে? হ্যাঁ, প্রতিশোধ নিয়েছে, সম্পত্তি উদ্ধার করেছে, রাতুলকে রাস্তায় নামিয়েছে, কিন্তু যাকে ভালোবাসে সেই অনেক এখনো দূরে, এখনো রাগে, এখনো মেঘলার দিকে আসতে চায় না। তাহলে প্রতিশোধের এই আগুনে মেঘলা কি শুধু রাতুলকে পোড়ায়নি, নিজেকেও কিছুটা পুড়িয়েছে? এই প্রশ্নটা এই পর্ব শেষ হওয়ার পরেও মাথায় ঘুরতে থাকে। আর রাতুলের শেষ সংলাপটা, আমি তো রাতুল, এরকম শালিমা গ্রুপের মতো বড় বড় প্রজেক্ট আমি চাইলেই যে কোনো সময় চুরি মেরে নিতে পারি, এই কথাটা বলার সময় তার চোখে অহংকার ছিল ঠিকই, কিন্তু কণ্ঠে একটু কম্পন ছিল। সেই কম্পনটাই বলে দিচ্ছিল ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে। আর পরিচালক এই সূক্ষ্ম বিষয়টা যেভাবে ধরেছেন সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। কিডন্যাপের সেই রহস্য উন্মোচনের দৃশ্যটাও এই পর্বের একটা বড় হাইলাইট, যখন মেঘলা সেই লোকটাকে ধরে সত্যি কথা বের করলো এবং জানা গেল 50,000 টাকায় মেঘলাকে বিক্রি করা হয়েছিল, আর সেই দোষটা চাপানো হয়েছিল অনেকের উপর। এই মুহূর্তে মেঘলার মুখে সে বুঝতে পারছে অনেক আসলে তার শত্রু না, রাতুল সুচতুরভাবে দুজনকে আলাদা করেছে। এই উপলব্ধিটা কি এই সম্পর্ক মেরামতের পথ খুলবে? এই প্রশ্নের উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। কিন্তু তার আগে আপনাকে বলবো, এই নাটকটা শুধু বিনোদন না,
এটা একটা দর্পণ, যে দর্পণে আমরা আমাদের সমাজের সেই চেহারাটা দেখতে পাই যেটা আমরা দেখতে চাই না। ক্ষমতার অপব্যবহার, বিশ্বাসঘাতকতা আর শেষে সত্যের জয়, এই তিনটে বিষয় যেভাবে একসাথে বোনা হয়েছে সেটা বাংলাদেশের নাটকের ইতিহাসে একটা মাইল ফলক। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা গরিব ঘরের রাজপুত্র দেখেন, আর কমেন্টে জানান রাতুলের এই পরিণতি কি আপনার মনে হচ্ছে যথেষ্ট, নাকি মনে হচ্ছে আরও কিছু বাকি আছে। কারণ আমার মনে হচ্ছে এই গল্পটা এখনও শেষ হয়নি। রাতুল শেষ সংলাপে যা বলে গেছে সেটা নিছক হুমকি না, সেটা পরের পর্বের ইঙ্গিত। আর সেই পর্বের রিভিউও সবার আগে এই চ্যানেলেই পাবেন। তাই এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা চাপুন, যাতে নতুন ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন পান। আচ্ছা, একটু ভাবুন তো, মানুষ যখন ক্ষমতার মাথায় চড়ে বসে তখন সে ভুলে যায় যে পৃথিবীটা আসলে গোল। আজকে যে জায়গা থেকে অন্যকে লাথি মেরে ফেলে দিচ্ছে, একদিন সে নিজেও ঠিক সেই জায়গাটায় গিয়ে দাঁড়াবে। আর তখন লাথি মারার মানুষের অভাব হবে না, কারণ দুনিয়াটা সেভাবেই তৈরি। দুনিয়া কাউকে ছেড়ে কথা বলে না। যে যা করে তার ফলটা একদিন না একদিন তার সামনেই এসে পড়ে। আর এই সত্যটাই গরিব ঘরের রাজপুত্র নাটকের এই পর্বে এত জোরালোভাবে দেখানো হয়েছে যে স্ক্রিনের সামনে বসে বারবার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আসুন আজকে সেই গল্পটাই বলি, কিন্তু তার আগে বলুন তো, আপনারা কি কখনো নিজের জীবনে এমন কাউকে দেখেছেন যে অন্যকে ভিক্ষার থালি দিয়ে রাস্তায় পাঠিয়েছিল আর শেষে নিজেই সেই থালিটা হাতে নিতে বাধ্য হয়েছে? যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান, আর যদি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখুন। কারণ গরিব ঘরের রাজপুত্রের রাতুলের যে পরিণতি হয়েছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন ন্যায় বিচার মানে শুধু কোর্টের রায় না। ন্যায় বিচার মানে জীবনের সেই মুহূর্ত যখন আপনার করা প্রতিটা খারাপ কাজ হুবহু আপনার কাছেই ফিরে আসে। স্বাগতম আপনাকে আজকের এই ভিডিওতে। আমি আপনাদের প্রিয় চ্যানেলের পক্ষ থেকে গরিব ঘরের রাজপুত্রের সবচেয়ে চাঞ্চল্যকর পর্বের রিভিউ নিয়ে হাজির হয়েছি। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখনই লাইক বাটনটা দাবিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ গরিব ঘরের রাজপুত্রের প্রতিটা আপডেট সবার আগে এই চ্যানেলেই পাবেন, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। এখন আসি মূল গল্পে। রাতুল সাহেব এই পর্বে যা করেছে সেটা আসলে তার পুরো চরিত্রের চূড়ান্ত প্রকাশ। এই মানুষটা শুরু থেকেই দুই মুখো সাপের মতো ছিল। বন্ধুর কাঁধে হাত রেখে হাসতে হাসতে পিঠে ছুরি মেরেছে, প্রেমের অভিনয় করে সম্পত্তি লুটেছে, আর যখন সব নিজের মুঠোয় মনে করেছে তখন প্রকাশ্যে অহংকার দেখিয়েছে। কিন্তু রাতুল একটা জিনিস হিসেবের বাইরে রেখেছিল, সেটা হলো মেঘলা। এই মেয়েটা বাইরে থেকে যতটা নরম দেখায় ভেতরে থেকে ততটাই কঠিন। আর যখন সে ঠিক করে নেয় যে এবার হিসেব চুকাতে হবে, তখন সে থামে না। এই পর্বে মেঘলা যেভাবে ধাপে ধাপে রাতুলের প্রতিটা ঘুঁটি সরিয়েছে সেটা দেখতে দেখতে মনে হচ্ছিল একজন দাবার গ্র্যান্ড মাস্টার খেলছে। সে আগেই জানতো কোথায় কোন চাল দিলে শেষে চেকমেট হবে। প্রথমে রাতুলের সাথে কোম্পানির সকল চুক্তি বাতিল করা হলো। চুক্তির 10 নম্বর শর্তে সেই ক্লজটা, যেটা রাতুল হয়তো একবারও ভালো করে পড়েনি, সেটা দিয়েই তাকে ঘেরাও করা হলো। রাতুল তখন বলছিল, দলিলে সব কিছু স্পষ্টভাবে লেখা আছে, চাইলেই কাজ ক্যান্সেল করতে পারবেন না। কিন্তু মেঘলার ম্যানেজার সাথে সাথে সেই শর্তটা পড়ে শুনিয়ে দিল। আর তখন রাতুলের মুখটা দেখার মতো হয়েছিল। সেই মুখে রাগ ছিল, অহংকার ছিল, কিন্তু তার নিচে একটা ভয়ও ছিল, যেটা সে চাইলেও লুকাতে পারছিল না। এরপরে ব্যাংকের মানুষ এলো, আর যখন জানা গেল যে শালিমা বিল্ডার্সের সাথে চুক্তি বাতিল হওয়ার 15 দিনের মধ্যে সব টাকা পরিশোধ করতে হবে এবং সেই 15 দিন শেষ হয়ে গেছে, তখন রাতুলের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার দৃশ্যটা সত্যি বুকে লাগে। শুধু এই কারণে না যে সে কষ্ট পাচ্ছে, বরং এই কারণে যে এই কষ্টটা সে নিজেই তৈরি করেছিল। মেঘলার বাড়িটা নেওয়ার দৃশ্যটা এই পর্বের সবচেয়ে নাটকীয় মুহূর্ত, যখন রাতুলের পরিবার বলছে আমরা থাকবো কোথায়, আর মেঘলা ঠান্ডা মাথায় বলছে রাস্তায়, রাস্তাটাই আপনাদের জন্য উপযুক্ত জায়গা। এই কথাটা শুনতে নিষ্ঠুর লাগে, কিন্তু মনে রাখবেন ঠিক এই কথাটাই একদিন রাতুল অনেকের পরিবারকে বলেছিল। তখন সেটা নিষ্ঠুর ছিল না কেন? কারণ ক্ষমতা যখন নিজের হাতে থাকে তখন মানুষ সব কিছুকেই ন্যায্য মনে করে, আর যখন সেই ক্ষমতা চলে যায় তখন একই কথাকে অন্যায় মনে হয়। এটাই রাতুল চরিত্রের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আর এই পর্বে মেঘলা যখন ভিক্ষার থালিটা রাতুলের হাতে দিয়ে বলল,
ঠিক এমন কইরা অনেকের কাছ থেকে সবকিছু হাতাই নিছিলি, ঠিক এমন কইরা তোর কাছ থেকে আমি সবকিছু হাতাই নিছি। এই মুহূর্তে আমার চোখের সামনে ঘুরছিল অনেকের সেই দিনের কথা, যখন তাকে খালি হাতে রাস্তায় বের করা হয়েছিল। আর এখন সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু এবার প্রতিপক্ষ আর প্রতিপক্ষ নেই। কিন্তু এখানে একটা প্রশ্ন তৈরি হয়, মেঘলা কি সত্যিই জিতেছে? হ্যাঁ, প্রতিশোধ নিয়েছে।